হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আদি আইটি জোন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আমাদের এক্সেল ক্লাসটিকে পূর্ণাঙ্গ রূপে সাজিয়েছি আমাদের একটি কোর্সে। আজকের সেই কোর্সের প্রথম ক্লাস বা প্রথম পর্ব। আমরা আজকে দেখব এক্সেলের সফটওয়্যারের প্রথম ক্লাস ইন্ট্রোডিউসিং। এখানে আমরা আজকে ক্লাসটা নিব আমি ইনস্ট্রাক্টর জয় বড়ুয়াদি, এবং কোর্সের টাইপ হচ্ছে প্র্যাকটিক্যাল প্লাস। আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা লেভেল এন্ট্রি লেভেল থেকে যে কেউ এই ক্লাস করতে পারবে আমাদের ইউটিউবের ভিডিও দেখে। চলুন এবার দেখা যাক আমরা ক্লাস 1-এ কি শিখব। হোয়াট ইউ উইল লার্ন, তুমি যা শিখবে। ইন্ট্রোডিউসিং টু মাইক্রোসফট এক্সেল। আচ্ছা, আমরা একটু এক্সেলের পরিচিতিটা জেনে নিই। এটাকে বলা হয় কাস্টমাইজ রিবন। এখানে যদি আমরা ক্লিক করি, এটাকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, এখানে আমি যদি কোনো একটা এখানে সাজাতে চাই, কাস্টমাইজ মানে হচ্ছে সাজানো, কুইক মানে তাড়াতাড়ি, অ্যাক্সেস মানে অ্যাক্সেস টুলবারের মধ্যে সাজানো। তো এখন আমি চাচ্ছি সাজানোর জন্য, যেমন আমি যদি এখানে নিউ কোনো ফাইল নেওয়ার জন্য ইজিলিভাবে যদি এখানে নিউ ওপেনে ক্লিক করি, এখানে নিউ ওপেনটা চলে আসে। এখন আমি যদি কোনো নতুন ডকুমেন্ট নিতে চাই, কন্ট্রোল এন দিয়ে অথবা এখানে ক্লিক করে আমরা ক্রিয়েট করে নিতে পারবো। সুতরাং এই লাইনটাকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আমি যদি এটাকে আবার আনসিলেক্ট করে দিই, তাহলে এটা চলে যাবে। ওকে, এটা হচ্ছে যে তাহলে কাস্টমার কুইক অ্যাক্সেস কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, ফাইন। এবার আমরা দেখব এক্সেলের আমরা পুরো পরিচিতি সম্পর্কে জানবো, রাইট? এখানে এক্সেলের ইন্টারফেস সম্পর্কে দেখব। ইন্টারফেসের অংশ হচ্ছে আমি যেগুলো দেখাচ্ছি: ওয়ার্কবুক, ওয়ার্কশিট, রিবন বার, ট্যাবস বার, টুলবার, রো, কলাম, সেল, রাইট? আচ্ছা, আমরা এখানে উপরে যেগুলা দেখতেছি, হ্যাঁ, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, যেগুলা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে যে রিবন বার। এই যে এখানে আছে না রিবন বার, রাইট? আচ্ছা, রিবন বার বলা হয় এটাকে, রাইট? আচ্ছা, এরপরে আবার রিবন বারের আন্ডারে যদি আমি দেখি, যেমন এইখানে ক্লিপবোর্ড আছে, ফন্ট আছে, অ্যালাইনমেন্ট আছে, নাম্বার আছে, স্টাইল আছে, সেলস আছে, এডিটিং আছে। তো এই যে ঘরগুলা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে ঘরগুলাকে আমরা কি বলি? ট্যাবস বা টুলবার। এটাকে বলা হয় টুলবার বলা হয়। কি বলা হয়? এটাকে টুলবার বলা হয়। এই যে এই ঘরগুলাকে এগুলাকে বলা হয় টুলবার, যেগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারবো, রাইট? যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো? এগুলোর মাধ্যমে আমরা যে কোনো কাজ সম্পাদন করতে পারবো। তো এই যে প্রথমত আমরা ওয়ার্কবুক। এবার আসি, আমরা 3টা জিনিস দেখলাম, রাইট? কি কি দেখলাম? কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, তারপর হচ্ছে এগুলা যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলাকে বলা হয় রিবন বার, আর ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং নামে যে ট্যাবগুলো আছে এই ট্যাবগুলোকে বলা হয় টুলস বার, রাইট?
টুলস বারের মধ্যে আমরা টুলস বার দিয়ে কিন্তু এইখানে আমরা কাজগুলা করব, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমরা দেখব ওয়ার্কবুক অ্যান্ড ওয়ার্কশিট। তাহলে ওয়ার্কবুক কি, ওয়ার্কশিট কি, আমরা একটু দেখব। আচ্ছা, আমরা যদি এই যে ঘরগুলা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এ অক্ষ বরাবর, বি অক্ষ বরাবর, সি অক্ষ বরাবর আমরা যখন ঘরগুলাকে সিলেক্ট করে ধরতেছি, যেগুলা দেখা যাচ্ছে এ বি সি ডি অক্ষ বরাবর, তাহলে এ বি সি ডি ই এফ যে ঘরগুলো আছে লম্বালম্বিভাবে, যে ঘরগুলো আছে লম্বালম্বিভাবে, এইগুলাকে বলা হয় কলাম, এগুলাকে বলা হয় স্যার কলাম। ওকে, তাহলে আমরা মনে রাখবো যে এগুলা হচ্ছে কলাম। তারপরে যদি বলি 1 2 3 4 5 6 যে ঘরগুলো দেওয়া আছে এগুলাকে বলা হয় সারি, এইভাবে, অর্থাৎ যেগুলা আড়াআড়িভাবে আছে, এগুলা কি আছে, আড়াআড়িভাবে আছে, এগুলাকে বলা হয় কি, এগুলাকে বলা হয় যে সারি বা রু বলা হয়। তাহলে আমরা জানবো যে আজকে কলাম এবং রো এর পরস্পর ছেদে একটি সেল তৈরি হয়। রো এবং কলাম, রো এবং কলামের পরস্পর ছেদে একটি সেল তৈরি হয়। তাইলে পরস্পর ছেদ মানে হচ্ছে একটার উপর দিয়ে একটা যাওয়ার কারণে, অর্থাৎ 5 এবং 6 সি এই দুইটা মিলিত হওয়ার কারণে একসাথে এই ঘরটা তৈরি হয়েছে, রাইট। আচ্ছা, তাইলে সি এবং 5 পরস্পর ছেদে এই ঘরটিকে তৈরি হয়। তো এই ঘর আয়তাকার যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘরকে বলা হয় সেল, এই ঘরকে বলা হয় সেল বলা হয়। ওকে, সেল এবং আমরা কলাম বার এবং হচ্ছে রু, রু রু কাকে বলে বা সারি কাকে বলে আমরা জানতে পারলাম, রাইট। আচ্ছা, এবার যদি বলি এ বি সি ডি ই এফ, যদি বলি এ বি সি ডি ই এফ জি এস, এভাবে কয়টা কি আছে স্যার, কয়টা সারি আছে, এ বি সি ডি অক্ষ বরাবর কয়টা সারি আছে যদি বলা হয়, তাহলে এ বি সি ডি অক্ষ বরাবর টোটাল হচ্ছে এই যে এইগুলা এবিসিডি অক্ষ বরাবর টোটাল হচ্ছে 576টি। এভাবে যদি দেখি আমি, এখানে অনেকগুলা, এই যে 1 যে 1, এখানে অনেকগুলা, মানে টোটাল হচ্ছে এক্সেলের ভাষায় 576টি, 576টি কি আছে, 576টি হচ্ছে 576টি রু বা সারি আছে। আচ্ছা, ওকে ফাইন। এবার আমরা দেখব এক থেকে শুরু করে নিচের দিকে, এক থেকে শুরু করে নিচের দিকে যতগুলো আছে ওইগুলোকে বলা হয়, আমরা কি বলি, সারি বলি না, সরি সারি বলি না, এদিক হলে লম্বালম্বি যেহেতু নামবো সেটা হচ্ছে যে কলাম। তাহলে কয়টা কলাম আছে আমরা একটু দেখব। আচ্ছা ফাইন, এবার আমরা কলাম দেখব কিভাবে স্যার, কন্ট্রোল ডাউন অ্যারো, দেখেন কন্ট্রোল ডাউন অ্যারো ক্লিক করছি, সাথে সাথে এটা কোথায় চলে আসছে, মানে একদম নিচে চলে আসছে, নিচে যে মানে কয়টা ঘর আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে ঘর আছে কয়টা, 10,48,576টি। তাইলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে উপর থেকে নিচে, অর্থাৎ কলামে কয়টা কি আছে, কলামে কয়টা সারি আছে, কলামে কয়টা সারি আছে, তখন আমরা বলবো 10,48,576টি। আচ্ছা, যদি বলা হয় আমি কন্ট্রোল আপ অ্যারো দিলে উপরে চলে আসে, 1-এ চলে আসে, রাইট, এই যে 1-এ চলে আসছে। তো এরপরে আমরা যখন এটা হচ্ছে যে আমরা যদি এইভাবে যেতে চাই, এদিকে যেতে চাই, আমরা কি দিতে হবে, যে কন্ট্রোল রাইট অ্যারো দিলে চলে যাবে, হ্যাঁ, কন্ট্রোল রাইট অ্যারো দিলে চলে যাবে এইভাবে, এখানে এখানে চলে যাবে। তো এখানে আমরা তাহলে কলাম বুঝলাম, কলামে কয়টা সারি আছে এটা দেখলাম, এবং রো কয়টা আছে এটা দেখলাম। এখন আমরা তাহলে আমরা কি শিখলাম, ওয়ার্কবুকের মধ্যে কি কি আছে, ওয়ার্কবুকের মধ্যে বা ওয়ার্কশিট, আচ্ছা সরি, আমরা হচ্ছে রিবন বার সম্পর্কে দেখলাম, ট্যাবস বার দেখলাম, টুল বার দেখলাম, তারপর হচ্ছে রো দেখলাম, কলাম দেখলাম এবং সেল দেখলাম। কি দেখলাম, রো সারি দেখলাম, সারি কোন দিকে আছে, কলাম কোন দিকে আছে সেটা দেখলাম। এরপরে সেল মানে হচ্ছে যে গড়গুলা কোন দিকে আছে সেটা দেখলাম। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট। এটা ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটটা কি, আমি আরেকটু ডিপলি একটু আলোচনা করি। যেমন এই যে পুরা এতগুলা ঘর, এতগুলা সেল, এই পুরোটা ঘরকে কিন্তু বলা হয় কি স্যার, স্প্রেডশিট।
স্পিড শিট যদি বলা হয়, স্পিড শিটের যে স্পিড শিটের অর্থটা হচ্ছে কি ছড়ানো পাতা, অর্থাৎ অনেকগুলো সেল মিলে, অনেকগুলো পাতা মিলে, যেমন এই যে শিট 1, শিট 2, শিট 3, এভাবে কতগুলো পেজ আছে না। শিট 1, এই যে এখানে আমার কার্সারটা খেয়াল করবেন, শিট 1, শিট 2, শিট 3, এভাবে 3টা পেজ আছে। আমরা চাইলে আরও পেজ নিতে চাইলে এখানে প্লাস আইকনে দিলে দেখেন শিট 4 ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা অনেকগুলা ছড়ানো পাতা বা অনেকগুলা পেজের মধ্যে আমরা একটা পেজে যে যখন আমরা কাজ করি, যেমন আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি একটা বইয়ের আমরা প্রথম পেজ কভার পেজ থাকে, তারপর 1 থেকে শুরু করে অনেকগুলো পেজ থাকে। তো ঠিক সেম এভাবে এক্সেলও একটা বুক, সেটার মধ্যে যে এখানে আমরা কাজ করি বা স্প্রেডশিটে যেখানে কাজ করি সেটাকে বলা হয় ওয়ার্কবুক। সেটাকে কি বলা হয় স্যার? ওয়ার্কবুক। তাহলে ওয়ার্কবুকটা কোথায় থাকে? এই যে ফাইল, আমরা যদি ফাইলে ক্লিক করি, দেখেন আমরা যদি সেভ এজে ক্লিক করি, এখানে আমরা এটাতে সেভ করা থাকবে, প্রিন্ট দিতে পারবো, নিউ থাকবে, সেভ এজ থাকবে, ওপেন করলে ওপেন করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ফাইলে তাহলে আমরা ওইটাকে কি করি যে তাহলে ওয়ার্কবুক বলা হয় কি ফাইলের মধ্যে থাকে ওয়ার্কবুকটা। এরপরে স্প্রেডশিটকে মূলত বলা হয় কি? স্প্রেডশিটকে বলা হয় মূলত ওয়ার্কবুক। এতটুকু ক্লিয়ার না স্যার? আমরা তাহলে কি কি শিখলাম? এটা হচ্ছে কাস্টমাইজ, কুইক অ্যাক্সেস টুলবার, এ ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ। এই লাইনটাকে বলা হয় স্যার কি? রিবন বার। এটাকে বলা হয় রিবন বার। তারপরে আমরা যদি আরেকটু দেখি নিচে যাই, ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, যে ট্যাবসগুলো আছে এখানে যতগুলো কাজ আছে, যেমন এই যে কাট, কপি, বোল্ড, ইটালিক, হ্যাঁ, এই কাজগুলোকে কি বলা হয় স্যার? এগুলোকে বলা হয় টুলস বার, যেগুলোর মাধ্যমে, যে টুলসের মাধ্যমে আমরা কি করব, এই ওয়ার্কশিটে বা স্প্রেডশিটে আমরা কাজ করব, সেটাকে বলা হয় যে টুলস বার। তারপরে এই যে ঘরটা এটাকে বলা হয় নেম বার। আমি ধরেন এক্সাম্পল 5 এর একটা ঘরকে ধরলাম C5, কি ধরলাম? C5। এই যে ঘরটাকে ধরলাম, এই ঘরটাকে এখন নাম হয়েছে, এখানে দেখেন এটাকে নেম বক্স বলা হয়। এই যে দেখেন নেম বক্স, রাইট? এটাকে নেম বক্স বলা হয়, এই যে C5। তাহলে C5 হচ্ছে কি? আমরা যে করে ক্লিক করব E7, যেমন F এ ধরলে F8, ক্লিয়ার? তো G তে ধরলে G8। এভাবে আমরা এটা হচ্ছে আমরা যদি দেখি এটাকে বলা হয় কি? G8। এটাকে বলা হয় কি স্যার? এটা নেম বক্স। আর এটা হচ্ছে ফাংশন বা ফর্মুলা বার। এটা কি বলা হয় স্যার? ইনসার্ট ফাংশন। কোনো একটা ফাংশন আমরা এখানে যদি এন্ট্রি করে দিই, এখানে টিক চিহ্ন দিই, এখানে উল্লেখ হবে, এটাকে বলা হয় ফাংশন বার। এটা এখানে দেখেন ইনসার্ট ফাংশন, তাহলে ফাংশন বার বলা হয় এটাকে। ওকে, ফাইন। আমরা বেশি কিছু শেখার দরকার নাই, আমরা শুধু আজকে পরিচিতি সম্পর্কে জানবো। দ্বিতীয় ক্লাসে আমরা গিয়ে কি শিখবো স্যার? দ্বিতীয় ক্লাসে গিয়ে আমরা কাজগুলো আমরা দেখবো, স্টেপ বাই স্টেপ দেখবো প্র্যাকটিক্যালি। তাহলে আমরা কি কি শিখলাম? যে এখানে ইন্ট্রোডিউসিং মানে আমরা পরিচিতি হচ্ছে এক্সেলের সাথে, এক্সেলের ইন্টারফেস বলে যে এই জিনিসটাকে, এই যে পুরো যে টুল, রিবন বার, টুলস বার, এই যে স্প্রেডশিট, সবগুলা মিলেই কিন্তু হচ্ছে একটা কি তৈরি হয়েছে যে এক্সেলের ইন্টারফেস ওভারভিউ। তারপরে আমরা ওয়ার্কবুক তো দেখলাম, ওয়ার্কশিটও দেখলাম, যে পুরো এই যে শিটগুলোকে মূলত হচ্ছে ওয়ার্কশিট, যেগুলো সেভ করে ফাইলের মধ্যে সেভ করে রাখা হয় সেটাকে ওয়ার্কবুক বলা হয়, বা আমরা একটা বইয়ের সমতুল্য বা এক্সাম্পল হিসেবে দিতে পারি বইকে। তো সেম এটাও এক্সেলও ওইভাবে কাজ করে রাখা যায়। তো এক্সেলের মধ্যে আমি প্রথমে শুরুতে বলেছিলাম কি কি কাজ করা যায়, হিসাব সংরক্ষণ করা যায়, তারপর হচ্ছে ব্যাংকিং যে কাজগুলো ওগুলো করা যায়, তা ফর্মুলা ফাংশনের মাধ্যমে, তারপর হচ্ছে আরও অনেক রকম উন্নত মানের এক্সেলের মাধ্যমে কাজ করা সম্ভব। তো তাহলে আমরা ওয়ার্কবুক সম্পর্কে দেখলাম এবং ওয়ার্কশিট সম্পর্কে দেখলাম। তারপর হচ্ছে রিবন বার, হচ্ছে উপরের যে লাইনটা দেখালাম, ফাইল, হোম, এটা হচ্ছে রিবন বার। ট্যাবস বার, টুল বার সম্পর্কে দেখালাম। রো এবং কলাম, সেল। তাহলে রো, কলাম, সেল কোনগুলা আপনারা একটু আমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দেখাবেন, যে আমি আজকের ক্লাসে কি কি দেখালাম সেগুলো আপনারা কি করবেন, একটা স্ক্রিনশট দিয়ে একটা কমেন্ট করে দিবেন, স্যার এটা হচ্ছে যে দিয়ে দেখাবেন, স্যার এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে টুলস বার, এটা হচ্ছে রিবন বার, এটা হচ্ছে কাস্টমাইজ কুইক বার। এভাবে স্ক্রিনশট দিয়ে কি করবেন, জাস্ট বলবেন যে এটা
টুলস বার, এটা অ্যাক্সেস বার, এটা পেজের শিট নেওয়া, নতুন একটা শিট ক্রিয়েট করতে হলে কিভাবে নিতে হবে সেটা। ওকে ফাইন। আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, এটা এখানে আমরা যেখানে এই যে একটু নিচে যদি দেখি, আমার কার্সারের প্লাস আইকনের দিকে দেখি একটু, এই যে 100% দেখতেছি না, আমরা যদি এই বারটাকে ছোট বড় করতে চাই, এই যে দেখেন, এই যে আমরা যদি বারটাকে ছোট বড় করতে চাই, ছোট বড় হচ্ছে রাইট। তো এই যে এটাকে বলা হয়, এটা কি বলা হয় স্যার? এটাকে জুম বার বলা হয়। কি বলা হয়? জুম বার। তাহলে জুম বার দিয়ে আমরা কোনো লেখা দেখতেছি না, তখন আমরা বড় করে দেখতে পারবো। আবার ছোট করতে চাইলে ছোট করতে পারবো, বড় করতে চাইলে বড় করতে পারবো। তাহলে জুম বার দিয়ে কি করা যায়? বড় ছোট করা যায়। ওকে, এতটুকু জানতে হবে। আমাদের এই যে উপর থেকে নিচে যাওয়ার যে লাইনটাকে, এই যে আমাদের প্লাস এখন আমরা দেখব উপর থেকে নিচে যাওয়ার জন্য, যেমন নিচে যদি যাই, এই যে নিচে যাচ্ছি রাইট, আবার যদি উপরে যাই, এই লাইনটাকে বলা হয় কি স্যার? এটাকে বলা হয়, এই লাইনটাকে ভার্টিক্যাল লাইন বলা হয়। কি স্যার? এই লাইনটাকে ভার্টিক্যাল লাইন। এগুলো সব স্টেপ বাই স্টেপ আপনারা যদি আমার ক্লাসগুলো করতে চান, তাহলে সুন্দর করে কমেন্ট করে লিখে দিবেন। এটা স্যার ভার্টিক্যাল লাইন হবে, আর এটা হচ্ছে রিবন বার হবে, এটা হচ্ছে টুলস বার, এটা হচ্ছে পেজের শিট নেওয়ার, আর এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি সারি, এগুলো কি সারি, এগুলো হচ্ছে স্যার কলাম। এভাবে কি করবেন? সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখাবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখায় আপনাদের, যদি ইনশট থাকে, ইনশট দিয়ে এভাবে চাইলে কি করতে পারবেন? এভাবে ধরে স্ক্রিনশট নিতে পারবেন, স্ক্রিনশটের মাধ্যমে চাইলে আমাদেরকে কি করতে পারবেন? দেখাতে পারবেন। ক্লিয়ার স্যার? ওকে। আচ্ছা, আমরা তো সেভ বাটনে ক্লিক করি, এখানে আমরা সেভ বাটন করে নিতে পারবো। এই যে এভাবে আমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারবো, আমাদেরকে দেখাতে পারবেন, হ্যাঁ, কমেন্টের মধ্যে, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মধ্যে। ওকে ফাইন। আমরা ক্লাস প্রথম পর্বের আমরা প্রায় অনেক কিছুই শিখলাম। তারপর হচ্ছে আমরা দেখব বেসিক এক্সেল অপারেশন, না? আমাদের এটা এক্সেলের ইন্টারফেস সম্পর্কে জানা হয়ে গেছে। এখন আমরা দেখব বেসিক এক্সেল অপারেশন। বেসিক এক্সেল অপারেশনে আমরা কি কি শিখব? সেল সিলেকশন ও নেভিগেশন, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, টেক্সট, নাম্বার, ডেট, সেভ, ওপেন, ক্লোজ ফাইল। হ্যাঁ, সেল সিলেকশন মানে নেভিগেশন। আমি যদি বলি সেল, এই যে সেল, এইগুলা কি বলা হয়? কিন্তু সেল বা গড়, রাইট? এগুলা কি বলা হয় স্যার? সেল। এখন আমি যে সেলগুলাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি, দেখেন এখানে যদি নিয়ে আসি, এখানে যদি আনি, দেখেন এখানে যদি যাই, এখানে যদি হয়, এখানে নেম বক্সটা উঠে যাচ্ছে অটোমেটিক্যালি। তাইলে এই গড়টাকে কি বলা হয় স্যার? সেল গড়, বা এটাকে কি বলা হয়? সেল সিলেকশন, বা আমি কতটুকু সিলেকশন। আমি যদি এই মাউসের আমরা লেফট হ্যান্ড থাকে, রাইট হ্যান্ড থাকে, মাউসের লেফট হ্যান্ড ধরে যদি এভাবে ধরি, আমার ধরেন দুইটা গড় প্রয়োজন হবে। কয়টা গড় স্যার? এ বি সি ডি ই, এই তিনটা গড়ের প্রয়োজন। তখন আমি মাউসের লেফট সাইড ধরে যখন ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো, তখন আমরা সেলগুলোকে সিলেকশন করতে পারবো। কি করতে পারবো স্যার? সেলগুলোকে সিলেকশন করতে পারবো। নেভিগেশন মানে হচ্ছে কি আপনার এখানে যে নেভিগেশন মানে হচ্ছে এই জিনিসটা, এই যে গড়গুলা, আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম যে গড়টা কোথায় যাচ্ছে, এই যে নেম বক্সে E4, আমরা বুঝতে পারতেছি যে D7, এই গড়টাকে মূলত বলা হচ্ছে কি নেভিগেশন। তাহলে আমরা সেল সিলেকশন এবং দেখলাম কিভাবে সেল সিলেকশন করতে হবে এবং কোথায় এই সেলের গড়গুলা, যেমন আমি যদি এত থেকে এত সিলেক্ট করি, এখানে নেমটা কি আসতেছে স্যার? নেমটা আসতেছে স্যার C4, রাইট? এটা কি C4 হবে নাকি ইনটু হবে, রাইট? এই দেখেন এভাবে যদি আমি যে চারটা ধরি C D E F, তাহলে C5 কেন ধরছে? C5 এখানেও চারটা, এখানে 1 2 3 4 5 6, এখানে দেখেন, তাহলে C5। আমরা যদি 2C ইনটু, তাহলে দেখেন এখানে ABCD বরাবর অনেক দুইটা কদ ধরা হয়েছে, তাহলে এটা কি? C5। ওকে, এইভাবে আমরা, এটা হচ্ছে নেভিগেশন বা দেখানো। আচ্ছা, সেল সিলেকশন তো দেখলাম। এখন ধরো ডাটা এন্ট্রি, কি লিখছে স্যার? এখানে বলছে যে ডাটা এন্ট্রি, টেক্সট লিখতে পারবো, নাম্বার লিখতে পারবো, ডেট লিখতে পারবো। কি লিখতে পারবো? ডাটা এন্ট্রি করার সময় আমরা টেক্সটও লিখতে পারবো, নাম্বারও লিখতে পারবো, ডেটও লিখতে পারবো। দেখি আমরা একটু টাইপিং করে দেখি। প্রথম গড়, আমরা এই গড়টাতে আমি কি করব? আমি ধরেন এই জায়গার মধ্যে আমি একটু বড় করে নিই গড়গুলাকে। আমি এইখানে
এটাকে এইভাবে ধরে একটু টানলে ঘরগুলো বড় হবে, এদিকে ধরে যদি আমি একটু টানি ঘরগুলো বড় হবে। এবার আমি যদি লিখি এখানে কি লিখি স্যার, আদি আইটি জোন, আমি লিখলাম কি আমাদের প্রতিষ্ঠানের নাম আদি আইটি জোন লিখলাম। ওকে, আজকে যেগুলো আছে শুধু আমরা সেগুলাই দেখাবো, এর চেয়ে বেশি দেখাবো না, কারণ বেশি দেখাইলে আপনারা ভুলে যাবেন। যেমন আমি যখন আদি আইটি জোন লিখলাম এখানে ফাংশনের মধ্যে নামটা চলে আসে, ক্লিয়ার। এখন এই জিনিসটা আমি একটু উপরে নিয়ে যাই, বা উপরে নিয়ে যাই, হ্যাঁ এখন সুন্দর লাগতেছে। তো এটা একটু বোল্ড করি যাতে আপনারা একটু বুঝতে সুবিধা হয়। ওকে ফাইন, এখন দেখেন আমি যদি এটা একটু ডিলিট করি আবার, তাহলে আমরা চাইলে যদি এখানে আমরা আদি আইটি জোনে আমরা যদি কোনো কিছু লিখতে চাই, এটা হচ্ছে টেক্সট ফরম্যাটে আছে, রাইট? এটা কি ফরম্যাটে আছে স্যার? এটা হচ্ছে টেক্সট ফরম্যাটে না? আমরা যদি এখানে দেখি এখানে কি লিখছে টেক্সট নাম্বার ডেট, তাহলে আমরা টেক্সট ফরম্যাটটা লিখলাম। এখন যদি আমরা যদি দেখি যে নাম্বার ফরম্যাটে যদি লিখতে হয়, তাহলে স্যার আমরা কি লিখবো? নাম্বার ফরম্যাটে যদি লিখি, এখানে আমরা যদি নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 অর্থাৎ নাম্বার সিস্টেম যাকে বলা হয়, তাহলে নাম্বার হচ্ছে আমি যদি 1 এভাবে যদি লিখি 1 2 এভাবে লিখলাম, রাইট? এটা বোল্ড হয়ে যাচ্ছে কেন? এটা বোল্ড হবে না, আমরা এটা আনবোল্ড করে দিব। ওকে ওকে, তাহলে আমরা যদি এভাবে লিখতে চাই আর কি, হ্যাঁ 1, আচ্ছা আমরা এটা যে বোল্ড করা আছে এটা একটু কমাই দিব, এটা 21 থেকে আমরা 11 করে নিলাম, ফাইন। এবার এটাও আমরা 11 করে নিতে পারি, এটা হচ্ছে 11। দেখুন একটা, আচ্ছা ওকে, আমরা এখান থেকে ধরি, যদি আমরা এখানে নাম্বারগুলো বসাতে চাই, হ্যাঁ 1 এইভাবে লিখতেছি, 2 3 4 এভাবে লিখতেছি, রাইট? 5 6 এভাবে একটা একটা করে লিখতেছি। এখন না আমি যদি বলি যে না আমাদেরকে নাম্বারগুলো অটোমেটিক্যালি বসবে, তখন আমরা 1কে ক্লিক করলাম, এখানে আসি আমরা জাস্ট 2কে ক্লিক করলাম, তারপরে 1 এবং 2 দুইটাকে একসাথে কি করব, সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে প্লাস আইকনে যে এখানে প্লাস আইকন এখানে সাদা অংশ আছে না, এই সাদা অংশ যখন এখানে নিয়ে আসবে এটা কালো হয়ে যাবে। তখন আমি যখন ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো 3 4 5 6 7 8 9 এইভাবে হচ্ছে কি হয়ে গেছে স্যার, অনেকগুলা নাম্বার আমরা চাইলে এন্ট্রি করতে পারবো। তাহলে আমরা নাম্বার টেক্সট এন্ট্রি করা শিখলাম, নাম্বার এন্ট্রি করা শিখলাম, এবং যদি আমরা অটোমেটিক নাম্বার সেট করার জন্য এভাবে আমরা নাম্বার করা শিখলাম। আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাই, যেমন 1 আমি ইকুয়ালকে কল দিলাম, এখানে যদি আমরা ইকুয়ালকে কল দিই, আচ্ছা আমরা যদি এখানে, আচ্ছা যাই হোক এটা আমরা দেখাচ্ছি, এটা এতটুকু থাক, এটাতে এখানে আমাদের সাবজেক্টেই নাই। বিষয়টা হচ্ছে যে আমরা 1 থেকে এভাবে 12 পর্যন্ত চাইলে এইভাবে অটোমেটিক্যালি কি করতে পারি, নিতে পারি। আমি আবার একটু দেখাই, যেমন 1 যদি লিখি, আমরা যদি 2 লিখি, আবার এখানে দুইটা ধরে প্লাস আইকনটা এখানে নিয়ে আসলে এখানে আমরা 12 পর্যন্ত চাইলে এটা এইভাবে টেনে নিয়ে আসতে পারবো, হ্যাঁ। আচ্ছা এরপরেও আমরা এরপর আমরা কি দেখলাম, টেক্সট নাম্বার ডেট আমরা চাইলে কি বসাতে পারবো, আমরা চাইলে ডেট বসাতে পারবো। আচ্ছা আমাদের একটা ডেটের ফরম্যাট দেওয়া থাকে, যে এই যে এখানে আমরা যদি দেখি, সরি এখানে না, আমরা যদি এখানে ডেট হচ্ছে আমরা যখন দিব,
এখানে আচ্ছা আমরা চাইলে ধরেন আমরা কোনো একটা ডেট বসাতে যাচ্ছি, তখন আমরা চাইলে ডেটগুলো বসাইতে পারবো, লেখা যে কোনো ধরনের লেখা কি করতে পারবো, যে এখানে টেক্সট নাম্বার ডেট বসানো যাবে। হ্যাঁ, আমরা চাইলে এখানে নাম্বারগুলো বসালাম, তারপরে এই যে সিরিয়ালভাবে ইয়েগুলো বসালাম, অটোমেটিক করানোর সিস্টেমটা টেক্সট দেখালাম। তারপর হচ্ছে আমরা কি দেখলাম, নাম্বার বসানো শিখলাম। এখন যদি ডেট বসাতে হয়, আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এই যে এখানে একটা অপশন পাবো শর্ট ডেট লং ডেট, রাইট? এখানে কি পাবো, শর্ট ডেট এবং লং ডেট। এখন আমি যদি অ্যাকাউন্টে গিয়ে শর্ট ডেটে যাই, এখানে দেখুন এখানে আমরা চাইলে এভাবে বসাই দিতে পারবো, 1 থেকে শুরু করে 10, এখানে যদি আমরা কত 25 লিখে দিই। হ্যাঁ, এভাবে লিখলাম, দেখেন অটোমেটিক্যালি কি হয়ে গেছে, এটা একটা ঘর হয়ে গেছে। এখন আমরা যখন ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো, কিন্তু কি হচ্ছে 1 2 এভাবে হচ্ছে, রাইট? এখন আমি যখন এগুলো ফিরতে দিব, সবগুলো ডিলিট করে দিলাম, কন্ট্রোল দিলাম, আচ্ছা সরি, তাহলে আমরা এখানে ওকে, আমরা চাইলে এগুলো এভাবে চাইলে যে কোনো ডেট ফরম্যাটকে এখান থেকে এসে জেনারেল অপশান থেকে গিয়ে ডেটটাকে আমরা লং ডেট হিসেবে সিলেক্ট করে দিতে পারি। এখানে আমরা যদি 2 দিয়ে এভাবে দিয়ে 10 দিয়ে 2025 দিলাম, সরি 125 হয়ে গেছে, 2025 দিলাম, দেন এন্টার হিট করলাম, দেখেন 1 2 হয়ে গেছে। এখন আমরা দুইটা ধরে যখন ড্র্যাগ করলাম 3 4 5 এইভাবে হচ্ছে, রাইট? তাহলে এই যে এইভাবে করে আমরা কি করতে পারি স্যার, এখানে আমরা চাইলে এভাবে চাইলে অনেকগুলা করতে পারি। হ্যাঁ, যেমন আমি দুইটা ধরে সবগুলা যদি এভাবে টানে নিয়ে আসি, যেমন দেখেন হয়ে গেছে না 9 পর্যন্ত। তাহলে আমরা চাইলে টাইম বসাইতে পারবো। তাহলে আমরা কি কি শিখলাম আজকে, কাস্টমাইজ অ্যাক্সেস টুলবার সম্পর্কে শিখলাম, রিবন বার দেখলাম, টুলস বার দেখলাম, স্প্রেডশিট কাকে বললে দেখলাম, কলাম কাকে দেখলাম, সারি সারি কোন দিকে হয় বা সারি কয়টা সারি আছে, কয়টা কলাম আছে, এগুলো শিখলাম। এগুলো আপনারা আমাকে কয়টা সারি আছে কয়টা কলাম আছে মূলত বিশেষ করে কমেন্ট করে জানাবেন, যে কয়টা সারি আছে কয়টা কলাম আছে, এগুলো কমেন্ট করে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ক্লাস করতেছেন বা ক্লাস করে ভালো একটা কিছু শিখতেছেন। হ্যাঁ, তাহলে এখানে আমাদের হোমওয়ার্কটা হচ্ছে যে কয়টা কলাম আছে কয়টা সারি আছে সেগুলা দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যাতে আমরা নেক্সট আরেকটা ভিডিও আপনাদেরকে দিতে পারি। আমাদের এক্সেল ক্লাস 2 এর ক্লাস 2 আমরা আপনাদেরকে দিতে পারি। তো আমাদের পেড কোর্সে ভর্তি হতে আমাদের পেজে যোগাযোগ করবেন, আদি আইটি জোন দিয়ে সার্চ করলে চলে আসবে আমাদের পেজ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারবেন। তো আমরা কি কি শিখলাম, সেল সিলেকশন এবং নেভিগেশন, ডাটা এন্ট্রি এবং টেক্সট নাম্বার ডেট সম্পর্কে দেখলাম। এরপর আমরা এখন দেখব সেভ করা, ওপেন করা এবং ক্লোজ ফাইল করা। হ্যাঁ, কি কি শিখবো, সেভ করা, ওপেন করা, ক্লোজ ফাইল। এটা একটু কমন একটা বিষয়। কোনো একটা আমি যেমন এই যে কাজটা করলাম, তারিখ এগুলো বসালাম, এটা যদি আমি এখন সেভ করতে চাই, তো আমি যদি সেভ করতে চাই ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ বাটনে হিট করব। সেভ বাটনে যখন যাব, এটা অটোমেটিক্যালি এখানে নাম আসবে। আসার পর আমি যদি নাম সিলেক্ট করে দিতে চাই, যেমন আমি যে কাজটা করি সেই কাজের যদি আমরা এন্ট্রি যদি দিই, আমাদের ক্লাস ছিল এন্ট্রি না, তাহলে ডাটা এন্ট্রি লিখতে পারি বা এন্ট্রি লিখতে পারি। আমরা যখন সেভ বাটনে হিট করব, এটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, এখানে আমরা সেভ টাইপ কোথায় সেভ করব সেটা এন্ট্রি করে দিয়ে পিডিএফ আকারে যদি সেভ করতে চাই, পিডিএফ করে নিয়ে সেভ করে নিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যদি কোনো আগে সেভ করে রাখছিলাম ওইরকম কোনো ফাইল যদি আমরা আবার সেভ মানে এখন সেভ থেকে আবার যদি সেভ করতে যাই, যেমন এটাকে আবার যদি এন্ট্রি করি, আমরা যদি এখানে যদি এক্সাম্পল এটা আদি আইটির জন্য অন্য একটা নাম হবে বা অন্য একটা প্রতিষ্ঠানের নাম হবে, লেখার পরে আমরা যখন ক্লিক করব এখানে ফাইলে গিয়ে আমরা যখন আবার সেভ, এখানে আমরা একবার কাজ করার পরে যখন সেকেন্ডবার করব তখন আমরা সেভ এজে ক্লিক করব। কি করব, সেভ এজ। আমরা সেভ এজের মধ্যে বিভিন্ন রকমের এই যে সেভ এজ দিয়ে আমরা সেভ করব, সেভ বাটন। ওকে, তাহলে আমরা সেভ করা শিখলাম এবং হচ্ছে আর শর্টকাটভাবে যদি আমরা সেভ করতে চাই কন্ট্রোল প্লাস কি দিতে হবে, শর্টকাট যদি আমরা দিই কন্ট্রোল প্লাস কি দিতে হবে স্যার, কন্ট্রোল প্লাস
কি দিতে হবে স্যার, কন্ট্রোল এবং কন্ট্রোল কি দিতে হবে স্যার, কন্ট্রোল প্লাস কি দিতে হবে, কন্ট্রোল প্লাস এস দিতে হবে, কি দিতে হবে, কন্ট্রোল প্লাস কি দিতে হবে, এস দিতে হবে, কন্ট্রোল প্লাস এস দিতে হবে। তাইলে কন্ট্রোল প্লাস এস দিলে সেভ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখব স্যার কি শিখবো এখন। যদি আমরা দেখি এটাকে আমরা যদি ক্লোজ করতে চাই, ওপেন করতে চাই, সেভ তো করলাম, এখন যদি ওই কাজটাকে ওপেন করতে চাই ওপেনও করতে পারবো। যেমন আমি এখানে যদি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর ওপেন একটা অপশান পাবো, এই যে ওপেনে যদি আমরা ঢুকে দেখি কোনো একটা আগে কাজ করে রাখছি সেগুলো যদি আমরা ঢুকতে চাই, যে যেমন অ্যাটাচমেন্ট, আমি যদি কোনো এক্সট্রা ফাইল যেগুলো আমরা কাজ করে রাখছি আগে, ওরকম যদি কোনো ফাইল থেকে আমরা চাইলে ওপেনে ক্লিক করলে আমরা ঢুকতে পারবো, এটা কমন একটা বিষয়। তারপর হচ্ছে আমরা যদি আরেকটু দেখি ক্লোজ ফাইল, মানে কেটে দিব বা বন্ধ করে দিব। আমরা এখান থেকে যদি মিনিমাইজ করে দিই, যে ক্লোজ উইন্ডো, হ্যাঁ এখান থেকে ক্লোজ করলে, ক্লোজ হইলে এখানে সেভ বাটন একটা উঠবে, আমরা যদি সেভ হিট করি তাহলে সেভ হয়ে থাকে যাবে। তাহলে এটা এভাবে একভাবে করা যায়, এই যে এখানে ক্লিক করে। আরেকটা হচ্ছে যে অল্টার F4 দিতে হবে, কি দিতে হবে, অল্টার F4। তাহলে অল্টার F4 দিলেও কি হবে, সেভ হবে এবং ডোন্ট সেভ বের হয়ে যাওয়ার জন্য অল্টার F4 দিয়ে কাজ করা যাবে। অথবা এখান থেকে কি করা যাবে, কেটে দিলে ক্লোজ দিলেও বের হয়ে যাওয়া যাবে। অথবা এখান থেকে এসে যদি এক সাইডে ক্লিক করি সেখানেও কিন্তু বের হয়ে যাওয়া যাবে। ওকে, এতটুকু ক্লিয়ার না স্যার? আচ্ছা, এরপর আমরা যদি দেখি সেভ, ওপেন, ক্লোজ ফাইল তো দেখলাম। এবার যদি ফরম্যাটিং বেসিক, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, ফরম্যাট, রো, হাইট, কলাম, ওয়েট, রাইট। ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এটা হচ্ছে আমরা হোম বাটনেই পাবো মূলত। এক্সেলের মধ্যে এই যে হোম বাটনের মধ্যে এই যে এটা হচ্ছে হোম বাটন, রাইট। এখন আমরা হোম বাটনেই আসি। তো হোম বাটনের মধ্যে ফন্ট আছে। ফন্ট মানে হচ্ছে কোনো ওয়ার্ড লেখা, সেটা ওয়ার্ডটা কেমন হবে, বড় হবে নাকি ছোট হবে, সেই বিষয়ে আমরা এখানে দেওয়া আছে ফন্টের মধ্যে। এরপর আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে কি কাজ করে, অ্যালাইনমেন্ট অর্থাৎ অ্যালাইনমেন্টে যেমন এক্সাম্পল এই লেখাটা আমরা কোন জায়গায় স্থাপন করব বা কোন জায়গায় বসাবো, এটা এক পাশে বসবে নাকি, যেমন এটাতে যদি এখানে দিই নিচে চলে আসতেছে, রাইট, মাঝখানে দিলে মাঝখানে, কোন জায়গায় স্থাপন করব সেটা হচ্ছে দেওয়া আছে। আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, জাস্ট আজকে হচ্ছে পরিচয় দেখাবো ফন্ট কি, অ্যালাইনমেন্ট কি। তাইলে আমরা ফন্টও দেখলাম যেখানে ওয়ার্ডের কাজ করা হয়, অ্যালাইনমেন্ট হচ্ছে কোন জায়গায় বসাবো সেটাকে দিক নির্দেশনা দেওয়া। অ্যান্ড নাম্বার ফরম্যাট হচ্ছে কি, এখানে যে নাম্বার বসালাম, এই যে নাম্বারগুলা কোত্থেকে পাবো, বিশেষ করে এখানে আমরা বিভিন্ন নাম্বারে যত রকমের কাজ থাকে সবগুলো এখানে পাবো। কোথায় স্যার, নাম্বারে। তো নাম্বারের ডেট, এখানে অনেকগুলো ফাংশন, জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সাইন্টিফিক, তাহলে অনেকগুলো সেটিং পাবো। সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলাই দেখাবো আপনাদেরকে। তো প্রথম ক্লাসে এটাই হচ্ছে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার ফরম্যাট। তো রো, হাইট এবং কলাম, ওয়েট যদি বলা হয়, রো, হাইট এবং কলাম, ওয়েট। আচ্ছা, আমরা একটু যাই এক্সেল শিটের মধ্যে। এখানে আমরা যদি রো কাকে বলা হয়, আমরা যদি বলি রো হাইট, রো না, তাহলে রো হচ্ছে এইটা পুরোটাই হচ্ছে রো, এটা পুরোটাই হচ্ছে কি রো। এখন বলছে কি রো, হাইট এবং কলাম, ওয়েট। আচ্ছা, যদি বলা হয়, আমরা প্রথমে দেখাইছিলাম কলাম হচ্ছে এটা, রো হচ্ছে এটা, হ্যাঁ। আমরা যদি প্রথমে এই যে এখানে আমরা যদি 1 এটাতে আমরা যদি এক থেকে নিচে যাইতে চাই, তাহলে আমরা কন্ট্রোল কি দিব, ডাউন অ্যারাও দিব। আবার কন্ট্রোল যদি আপ অ্যারাও দিই উপরে চলে আসতেছি। এটা হচ্ছে হাইট, মানে উপরে আসার জন্য, আবার নিচে যাওয়ার জন্য। তারপরে হচ্ছে কি কলাম, ওয়েট। তাহলে কলাম আমার এখানে একটু কিবোর্ডের সমস্যার কারণে আমি দেখাতে পারতেছি না। এখানে আমরা এদিক থেকে এদিকে যখন যাব তখন আমরা কি দিব, কন্ট্রোল লেফট বাটন, অর্থাৎ এদিক থেকে এদিকে যাবে। যেমন এই আপ ডাউন হয়েছে যেমন, তেমন হচ্ছে এদিকে বাম দিক থেকে ডান দিকে যাবে, লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে। তাহলে আমরা রাইট অ্যারাওকে ক্লিক করব, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা ফন্ট কি দেখলাম, অ্যালাইনমেন্ট দেখলাম, নাম্বার ফরম্যাট দেখলাম, রো, হাইট দেখলাম, কলাম, ওয়েট দেখলাম। বেসিক সেল স্টাইলিং হচ্ছে আমরা এখানে এসেনশিয়াল কিছু শর্টকাট থাকে। যেমন শর্টকাটগুলা আমি আপনাকে যদি বলি, কন্ট্রোল এস দিয়ে কি করা যায়, এই যে ডকুমেন্টটাকে আমরা সেভ করতে পারবো।
তারপর যদি বলা হয় ফাংশন কি কাকে বলে, F1 থেকে F12 পর্যন্ত এটা যেগুলো থাকে এগুলো হচ্ছে ফাংশন কি। তারপর হচ্ছে আমাদের যদি বলা হয় কাট করার জন্য, এই যে কোনো কিছু কাট করার জন্য কন্ট্রোল এক্স দিব, এক্স কন্ট্রোল কি দিব স্যার, কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করা। আমি আপনাদেরকে একটা সুন্দর করে একটা লিস্ট দিয়ে দিব, যেখান থেকে ডেসক্রিপশনে দিয়ে দিব, যেখান থেকে আপনারা পুরাপুরিভাবে কমন কিওয়ার্ড শর্টকাটগুলো আপনারা পাবেন। কিবোর্ড শর্টকাট আজকের ক্লাসে যেগুলো আমরা পাইছি, কি পাইছি স্যার, কন্ট্রোল এস দিয়ে সেভ করা, কি করা স্যার, কন্ট্রোল এস দিয়ে কি করা, কন্ট্রোল এস দিয়ে সেভ করা, এই যে আসছে না সেভ বাটন হিট, কন্ট্রোল এস দিয়ে সেভ করা। এখন আমি যদি এই যে কন্ট্রোল সি দিয়ে কি করা, কন্ট্রোল সি দিয়ে কপি হয়েছে, এখন আমি যদি এখানে পেস্ট করব তাহলে আমরা দিব কন্ট্রোল ভি দিব, কি দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এতটুকু শিখলাম, বেশি শেখার দরকার নাই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম, কন্ট্রোল জেড দিয়ে কি করলাম, আনডু মানে চলে যাওয়া, কোনো একটা কাজ করছি সেটাকে ব্যাক নিয়ে নেওয়া বা ফিরিয়ে নেওয়া, হ্যাঁ, এটাকে বলা হয় কি কন্ট্রোল জেড, কন্ট্রোল কি দিতে হবে স্যার, কন্ট্রোল জেড। তাহলে অনেকগুলো শর্টকাট কিওয়ার্ড আছে যেগুলো আমরা আপনাদেরকে আমাদের ইউটিউবের নোটিশের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। এই হচ্ছে আজকের ক্লাস 1-এর বেসিক টু অ্যাডভান্সের প্র্যাকটিক্যাল ক্লাস। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে, আপনারা কেউ যদি ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পেজ আদি আইটি জোনে যোগাযোগ করবেন। এরপরে হচ্ছে আপনারা কেউ যদি এখানে ফ্রি কোর্সে যারা ক্লাস করতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা, এবং হচ্ছে আপনারা আজকের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে ভিডিওতে, তো হোমওয়ার্কটা দেখে আমাদেরকে জানাবেন যে আজকের হোমওয়ার্কটা কী ছিল, বা আপনারা যদি ক্লাস করেন তাহলে আমারও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে।